প্রিয় দর্শক, স্বাধীনতার মাসে সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভি সাপ্তাহিক আয়োজন স্বর্ণালী স্মৃতি। আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য। প্রতি পর্বে আমরা আমন্ত্রণ জানাই একজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে এবং তার সাথে তার স্বর্ণালী স্মৃতির পাতায় হারিয়ে যাই আমরা। আজও এর ব্যতিক্রম নয়। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা, যিনি আমাদেরকে উপহার দিয়েছেন প্রায় 150টির মতো জনপ্রিয় বাংলা সিনেমা। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন চিত্রনায়ক সুব্রত। অনেক অনেক স্বাগতম আমাদের আজকের আয়োজনে। কেমন আছেন? খুবই ভালো, তোমাকেও স্বাগত জানাচ্ছি। আর সবচেয়ে চলচ্চিত্রে সোনালী স্মৃতি অনুষ্ঠানে এসে স্বাধীনতার মাসে অনুষ্ঠানটা করতে পারছি, এটা আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। আপনার অভিনীত কিছু হিট সিনেমার হিট গানের মধ্য দিয়ে দর্শকদেরকে আজকে আমরা নিয়ে যাব স্বর্ণালী স্মৃতির পাতায়, এবং এই কাজটি যারা করবেন তারা হলেন সঙ্গীতশিল্পী বনি এবং সঙ্গীতশিল্পী রুমা নাইতি। যেহেতু স্বাধীনতার মাস, আমরা আয়োজনটা একটা দেশাত্মবোধক গান দিয়ে শুরু করতে পারি। অবশ্যই তাই করা উচিত আমাদের সকলের। আমরা গাচ্ছি নোঙ্গর তোলো তোলো। গানটি লিখেছে নঈম গহর এবং সুর করেছে সমর দাস। শুনে নিই তাহলে। নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। হাওয়ার বুকে নৌকার বাদ জোয়ার ভাসিয়ে দাও, শব্দমুখীর বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, সমুখে এবার মিষ্টি তোমার পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, পেছনের কথা বলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। দূর দিগন্তে সূর্য রাতে বৃষ্টি দেখছো স্থির, সবুজ আশার স্বপ্নেরা নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়, নয়নে করেছে ভিড়, হৃদয় তোমার মুক্তির আলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, আলোর দুয়ার খোলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো। বাহ, আসলে এই গানটা সবসময় খুব উদ্দীপনার। যখনই শুনি, শুধুমাত্র স্বাধীনতার মাস বলে নয়, তখনই ভেতরে কেমন একটা উদ্দীপনা কাজ করে। এবং এই গানটির মধ্য দিয়ে শ্রদ্ধা জানাতে চাই সেই সকল বীর শহীদদের, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এই স্বাধীনতা পেয়েছি। আমরা আমাদের অতিথির কাছে চলে যাই। আমি যতদূর জানি 1985 সালে আপনার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র রায় বিনোদিনী। তো সেই সময়ের গল্প যদি একটু শুনি, যে প্রথম চলচ্চিত্রে অভিনয় করার আগে যে গ্রুমিং এর ব্যাপারটা থাকে,
তো সেই সময়টা কেমন ছিল এবং এই গল্পটা যদি আপনি আমাদেরকে বলেন, আমার মনে হয় যে নতুন যারা ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায় তাদের জন্য এটা একটা ইন্সপিরেশন হিসেবে কাজ করবে। আসলে আমি যখন চলচ্চিত্রে এসেছি তখন গ্রুমিং বলে কোনো সিস্টেমই ছিল না, গ্রুমিংটাই ছিল না। একবারে শুধু আমার অভিজ্ঞতা ছিল, আমি মঞ্চে অভিনয় করতাম, সেই অভিজ্ঞতা নিয়ে আমি চলচ্চিত্রে এসেছি। এবং যখন বাংলাদেশে প্রথম নতুন মুখের সন্ধানে কার্যক্রম হয়, তার মাধ্যমে আমার কিন্তু চলচ্চিত্রে আসা। প্রথমে ছবিটা করার সময় মোহাম্মদ হান্নান সাহেব নাম করে একজন পরিচালক, এবং ওনারও প্রথম ছবি, আমারও প্রথম ছবি। তো এই প্রথম ছবি তিনি আমাকে নেবেই না, যে আমার জীবনের প্রথম ছবি আমি পরিচালনা করব, এত নাম করা, নাম ওনার হয়নি কিন্তু অনেক বিজ্ঞ পরিচালকদের সাথে উনি কাজ করেছেন। তো সেই জন্য তিনি আমাকে নিতে চাচ্ছেন না, আমার সম্পর্কে কিছুই জানে না। কিন্তু আমার সম্পর্কে জানতেন তখন এফ কবির চৌধুরী এবং এই ছবির নায়িকা অঞ্জু, যেহেতু অঞ্জুর সাথে আমার অনেক কাজ করা হয়েছে মঞ্চে। তো সে বললো যে আপনি ওর উপর ভরসা রাখতে পারেন, ওকে নিতে পারেন। তো অনেকটা অনিচ্ছা সত্যি কিন্তু আমাকে উনি এই ছবিতে কাস্ট করলেন। তো শুটিং করছি পাগলার পপুলার স্টুডিওতে। তো একটি শর্ট দিতে গিয়ে একটি শর্টে বললো যে এই সিচুয়েশনটা এই করতে হবে তোমাকে। আমাদের ঠিক আছে। তো ওই একটি শর্টে উনি আমার ওই এক্সপ্রেশন দেখে তখন আমার উপর উনি একটু আশ্বস্ত হলেন এবং আমার উপর বিশ্বাস রাখতে পারলেন যে আমাকে দিয়ে রায় বিনোদিনী ছবিতে কৃষ্ণ চরিত্রটি হবে। আসলে মঞ্চ এমন একটা জায়গা, মঞ্চ একজন শিল্পীকে এমনভাবে তৈরি করে যে যে কোনো সিচুয়েশন, যে কোনো এক্সপ্রেশন মঞ্চের শিল্পীর জন্য আসলে খুবই প্রয়োজনীয়। এখন তো অনেক ইনস্টিটিউশন আছে, তো আমাদের দেশের ইনস্টিটিউশন সেরকম নেই, তবু যা আছে এখন, ওই সময় তো আরোই ছিল না। শুধুমাত্র আমাদের মঞ্চের অভিজ্ঞতায় আমাদের কাজে লাগিয়ে আমাকে চলচ্চিত্র অভিনয় করতে হয়েছিল। কিন্তু তবু আমরা আপনাদের কাছ থেকে কত ভালো ভালো কাজ পেয়েছি যেখানে গ্রুমিং এর কোনো সিস্টেম ছিল না, কিন্তু এখন তো আমরা দেখি যে গ্রুমিং এর একটা বিশাল চ্যাপ্টার থাকে। তখন কাজটা ভালো পাওয়ার একটা কারণ ছিল এটাই, তখন যারা পরিচালক ছিলেন তারা কিভাবে কাজটা আদায় করতে হয় সেটা জানতেন এবং ওনারা আমাদেরকে বুঝিয়ে সেভাবে কাজটা আদায় করে নিতেন। যে এখন সময় নেই, যখন তাড়াতাড়ি শটটা শেষ করতে হবে তা কিন্তু না, আগে প্রিপারেশন নেওয়া, বোঝানো এবং কাজটা আদায় করেই তখন ওনারা আমাদেরকে ছাড়তেন বলে কিন্তু আমাদের আজকের অনুষ্ঠানের স্বর্ণালী স্মৃতি, সেই সোনালী জিনিসগুলি কিন্তু সেজন্যই সৃষ্টি হয়েছিল। সত্যিই তাই, স্বর্ণালীর সময় এবং এখনকার ব্যবধানটাই মনে হয় এই সময়ের, যে কাজগুলো অনেক সময় নিয়ে করা হয়, অনেক সময় নিয়ে করা এবং বোঝানোটাই একটা বড় কথা ছিল। উনি যদি বুঝাতে পারতেন এবং আমি যদি বুঝতে পারতাম তাহলে চেষ্টা থাকতো যে ভালো কিছু করার, ভালো কিছু দেওয়ার। ভাইয়া, আপনি তো অনেক নায়িকার সঙ্গে কাজ করেছেন, সেই ববিতা ম্যাডাম থেকে শুরু করে অঞ্জু ঘোষ, দিতি, মানে অনেক এক্সপিরিয়েন্স। তো একজন যখন ববিতা ম্যামের সঙ্গে কাজ করেছেন, তো সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? মানে যখন ছবিতে আসেনি তার আগে থেকে ববিতা ম্যাডামের অনেক ফ্যান ছিলাম। তা আমি যখন প্রথম ছবি করতে যাই এবং ওনার নিজের প্রযোজিত ছবি, আমাকে হিরো নিল, আমি তো প্রথম যেদিন শুটিংয়ের কথা বলি আমাকে নিয়ে গেল মহরতে, মহরত হবে, আচ্ছা ঠিক আছে। হঠাৎ করে কিছুক্ষণ পরে ছবি ডিরেক্টর রফিকুল বাড়ি চৌধুরী, শ্রদ্ধেয়, যিনি এখন আমাদের মাঝে নেই, আমাকে বললেন যে আজকে হিরো আপনার একটা শর্ট দিয়ে ছবিটা শুটিং মহরত করব। আমি তো বলার সাথে সাথে আমার ঘাম শুরু হয়ে গেল। কার সাথে শর্টটা হচ্ছে ববিতা ম্যামের সাথে। তা আমার উদ্দেশ্য ছিল যে আজকে মহরত আমি তার সাথে অনেক কথা বলবো, ফ্রি হব, তারপরে যে ডেটটা থাকে সেই ডেটেই অভিনয় করব, অনেকটা আমার সাথে ইজি হয়ে যাবে। কিন্তু তখনই তৎক্ষণাৎভাবে বললো যে না, আজকে দুজনের একটা রোমান্টিক সিকোয়েন্স দিয়ে আমাদের এই ছবিটা শুরু হবে। আমি রীতিমতো ঘামছি যে আমি কিভাবে শর্ট দেব। তা আসলে সিনিয়ররা যে সিনিয়র, সেদিন ববিতা ম্যাডাম সেটাই প্রমাণ দিলেন। উনি পাগলার পপুলার স্ট্রিট অনেক বড় জায়গা, একটা বেশ বড় পুকুরও আছে, উনি আমাকে নিয়ে সেই পুকুর পাড়ে হাঁটতে শুরু করলেন, নানান কথা বলছেন, এইটা সেটাই করে 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 হঠাৎ বললেন যে এখন তো শর্ট দেওয়া যায় নাকি? তা বললাম যে হ্যাঁ, এখন শর্ট দেওয়া যায়। আসলে এই যে আমাকে আন্তরিকভাবে ফ্রি করে নেওয়া, ক্যামেরার সামনে যাতে আমি ইজি হতে পারি, এটা আসলে ওনাদের মতো শিল্পীদের সাথে কাজ করলে শুধু বোঝা যায়। খুব চমৎকার একটা অভিজ্ঞতার গল্প শুনলাম আমরা। এবারে আমরা আপনার অভিনীত একটা চলচ্চিত্র থেকে একটা গান শুনে নিই, কোনটা শুনছি? হারানোর সুর মুভি থেকে একটি গান গাচ্ছি, আমি তো নই আমার, তুমিও নাও তোমার। গানটি গিয়েছিলেন শ্রদ্ধেয় রুনা লালা ম্যাম এবং এন্ড্রু কিশোর স্যার। শুনে নিই। আমি তো নই আমার, তুমি
নিজেকে হারিয়ে আমি পেয়েছি ফিরে কাজলে আঁকা তোমার নয়ন তীরে ভালোবাসার পৃথিবীতে দুজনে দুজনা আমি তো নই আমার তুমিও নও তোমার ভালোবাসার পৃথিবীতে দুজনে দুজনা জীবন পেরিয়ে যাব ও হাত ধরে ফাগুনে কি পবনে আলো আধারে মরণ পালিয়ে যাবে এই সুখ দেখে হৃদয়ে বাধা হৃদয় দুজনার বুকে সে তো আশা সে তো ভাষা সে তো অঙ্গীকার ভালোবাসার পৃথিবীতে দুজনে দুজনা আমি তো নই আমার তুমিও নও তোমার ভালোবাসার পৃথিবীতে দুজনে দুজনা বাহ, কি মিষ্টি একটা গান। আর এই গানটার ভিজুয়ালাইজেশন যদি দেখি, আমার কাছে সবসময় মনে হয় যে কি পরিমিতি বোধ। সুচরিতা ম্যামের কি সুন্দর মিষ্টি একটা গেট আপ, এবং আপনার এক্সপ্রেশনও মানে গানটিতে দেখেছি যে কোথাও না কোনো বাড়াবাড়ি নেই, মনে হয়েছে যে ঠিক যতটুকু দরকার ততটুকুই। আসলে আমি আগেও বলেছিলাম যে যদি বোঝানো যায়, যেমন এই ছবির পরিচালক ছিলেন নারায়ণ ঘোষমিতা, উনি সব সময় কাজ করেছেন অনেক বড় বড় স্টারদেরকে নিয়ে, রাজাক ভাই, ফারুক ভাই, এদের বাইরে না। এবং আমি একমাত্র ওনার এই ছবিতে আমি হিরো ছিলাম, যে একেবারে নতুন, মানে উনি কখনো নতুন শিল্পী নিয়ে কখনো কাজ করেননি। এই ছবিটাতে প্রথম উনি নতুন শিল্পী নিয়ে কাজ করলেন, আমি এবং হিরোইন হিসেবে সুচরিতা ম্যাম। তো এই ছবির ক্যামেরাম্যান ছিল রফিকুল বারী চৌধুরী। উনি বললেন যে এই ছবিতে কোনো কোরিওগ্রাফার থাকবে না, আমি ফ্রেমিং করব, আর্টিস্টদেরকে আপনি বুঝিয়ে দেবেন, সাংটা আমরা সেভাবেই করব। এবং উইদাউট কোনো ডান্স ডিরেক্টর ছাড়া, কোরিওগ্রাফার ছাড়া এই গানটা করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তাই এবং আপনি কি এবং মানে তখন কি একটা শিফটে, ইনস্ট্যান্ট আপনার এক্সপ্রেশনগুলো এবং একটা শিফটে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত গানটা কিন্তু শুটিং শেষ। আচ্ছা, তখন কি আপনার ইনস্ট্যান্ট এই এক্সপ্রেশনগুলো দিয়েছিলেন বা হ্যাঁ। মুভমেন্টগুলো না ইনস্ট্যান্ট না, ছিল? একদম একদম ওই সময় শুধু বুঝিয়ে দিল যে এই জায়গা থেকে এই জায়গাটা, এই ফ্রেমিংটা থাকবে এখান থেকে করা, আর এবার তোমরা তোমাদের মতো করে অভিনয়টা করো। মানে এই গানটিকে দেখে এত ন্যাচারাল মনে হয়, এটি আসলে সেই সিক্রেটটা। সেটাই। খুব চমৎকার একটা গল্প শুনলাম। আমরা পরবর্তী গানে চলে যাই। এবারে কোন গানটি শুনছি? স্যারের পুষ্পমালা মুভি থেকে গান করছি। গানটি গেয়েছেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন ম্যাম এবং এন্ড্রু কিশোর স্যার, এবং সত্য শাহ মিউজিক ডিরেক্টর করেছিলেন শ্রদ্ধেয়। গানটা করছি, শুনে নি। পুষ্প দিয়া মালা গেঁথে দিলাম তোমার গলাতে, ও সাথী রেখে আকাশ বাতাস এই পূর্ণিমা রাতে। পুষ্প দিয়া মালা গেঁথে দিলাম তোমার গলাতে, ও সাক্ষী রেখে আকাশ বাতাস এ পূর্ণিমা রাতে। ও বন্ধু ভুইল না আমার, এ ভুইল না আমারে। না খুলেও কোনো
আমারে পুড়িয়া হিয়া হইয়া গেলে ছাই বাতাসে উড়াইয়া কইব তোমারে যে চাই তাই তো বন্ধু ভালোবেসে হাতে রাখিলাম এই হাতে হইল না আমারে পুষ্প দিয়া মালা গেঁথে দিলাম তোমার গলাতে ও সাক্ষী রেখে আকাশ বাতাস এ পূর্ণিমা রাতে ও বন্ধু ভুইল না আমারে এই জনমে না পুরিলে আমার মনে আশা আর জনমে দিও বন্ধু অনেক ভালোবাসা পুষ্প কাঞ্চন দুই দেহ একই তাদের মন একই অঙ্গে পাশাপাশি দুইটি নয়ন দুই জোড়ারে জীবন মোর বাঁধা হইল একসাথে ভুইল না আমারে রে ভুইল না আমারে পুষ্প দিয়া মালা গেঁথে দিলাম তোমার গলাতে ও সাক্ষী রেখে আকাশ বাতাস এ পূর্ণিমা রাতে ও বন্ধু ভুইল না আমারে রে ভুইল না আমারে ভুইল না আমারে রে ভুইল না আমারে খুব সুন্দর। আর আমার মনে হয় যে এই গানটির সাথে সাথে আমাদের সঙ্গে টিভি স্ক্রিনের ওপারে যারা আছেন তারা কিন্তু সত্যিই স্বর্ণালীর স্মৃতিতে হারিয়ে গেছেন। কারণ আমাদের একটা সময় ছিল যে শুক্রবার বিকেল হবে, আমরা একটা সিনেমা দেখব, সেই যে সারা সপ্তাহের একটা অপেক্ষা, এবং সেই সময়গুলো সাক্ষী হচ্ছেন আপনারা। অবশ্যই অবশ্যই। তো এই গানটার শুটিং এর যদি পেছনের একটু গল্প আমাদেরকে বলেন। গানটির পরিচালক ছিল আমাদের শ্রদ্ধেয় মোস্তফা আনোয়ার সাহেব, অত্যন্ত গুণী একজন পরিচালক সে সময়কার। এটার নৃত্য পরিচালক ছিলেন আলম ভাই। আচ্ছা, মজার ব্যাপার কি এই গানগুলি সব তখনকার দিনে আমাদেরকে এক শিফট কিংবা দেড় শিফটের মধ্যে শেষ করতে হতো, উপায় ছিল না। তাই বলে যে ওই একদিনে করতে হবে বিধায় যে যেনতেনভাবে তাও কিন্তু না, সবাই খুব কাজের প্রতি খুব দরদ ছিল বিধায় কিন্তু এই গানগুলি যেমন সুরও সৃষ্টি হয়েছে তেমনি কিন্তু কাজগুলিও সৃষ্টি হয়েছে। ভাইয়া আমরা তো একটা সময় আপনাকে দেখেছি যে একটি সামাজিক এবং পৌরাণিক চরিত্র মানেই হচ্ছে সুব্রত, নায়ক সুব্রত, এবং এই নামটি শুনলেই যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি তখন মনে হয় যে আপনি এরকম একটা ক্যারেক্টার, একটা পৌরাণিক আদলে গড়া। তো এই যে পরিচালকরা আপনাকে এই বিষয়টার জন্য পছন্দ করতেন, তো আপনার কি মনে হয় যে কোন বিষয়টা ছিল আপনার মধ্যে যে বিষয়টার জন্য পরিচালকরা এই চরিত্রই আপনার জন্য সিলেক্ট করতেন? এটার একটা কারণ ছিল, আমি যখনই যেই ছবিটি করতাম, যে চরিত্রটি করতাম, আমি সেই চরিত্রটিকে নিজের মধ্যে আত্মস্থ করার চেষ্টা করতাম যে চরিত্রটি যেন খুব মানে বাস্তবভাবে দর্শকদের সামনে কিংবা চরিত্রটি ফুটে ওঠে। এই জন্য হয়তো পরিচালকরা তখন আমার উপর নির্ভর করতে পারতেন। আমি যখনই পৌরাণিক করি আমি আমার অভিনয়ের মধ্যে একটা পৌরাণিক ভাব নিয়ে আসার চেষ্টা করতাম। সত্যিই তাই। আমরা আপনার অভিনীত মুভি থেকে আরো একটা গান শুনে নিই এই পর্যায়ে। কোনটি শুনছি? স্যারের হুমকি মুভি থেকে এ কেমন ভালোবাসা বলো গানটি গাচ্ছি, এবং গানটি গেয়েছেন শ্রদ্ধেয় রুনা লালা ম্যাম এবং এন্ড্রু কিশোর স্যার। শুনে নিই। এই কেমন ভালোবাসা বলো, তুমি ছাড়া কিছু ভালো লাগে না ও বন্ধু। এই কেমন কাছে আসা বলো, কাছে এলে দূরে যেতে পারি না ও বন্ধু। এই কেমন ভালোবাসা বলো, এই কেমন কাছে আসা বলো,
তো জানে না কেন ছবি আঁকে প্রেম বুঝি যুগে যুগে এভাবে আসে পলকে এই কেমন পথ চলা বলো যেতে যেতে ভুলে যায় ঠিকানা ও বন্ধু এই কেমন কথা বলা বলো এত বলে তবু শেষ হয় না ও বন্ধু কুল থেকে সুরভি আলো থেকে আশা রাত থেকে রাগিনী আশা থেকে বাসা শুধু বুঝি দুটি মনে এভাবেই আসে সহসা এই কেমন চোখে দেখা বলো বারে বারে দেখে স্বাদ মেটে না ও বন্ধু কেমন পাশে থাকা বলো এত পাশে থেকে রয় তৃষ্ণা ও বন্ধু এই কেমন ভালোবাসা বলো তুমি ছাড়া কিছু ভালো লাগে না ও বন্ধু এই কেমন ভালোবাসা বলো কাছে এলে দূরে যেতে পারি না এই গানটি আসলে আজ আমাদের কাছে স্বর্ণালী স্মৃতি, কারণ দিতি ম্যাম কত সুন্দর করে গানটি আসলে করেছিলেন, কিন্তু তিনি আমাদের মাঝে নেই, কিন্তু কাজগুলো থেকে গেছে। এই যে আর এই গানটিতে দেখি আপনারা চমৎকার কিছু ডান্স স্টেপও ছিল, তো ডান্স ডিরেক্টর কে ছিলেন? এই গানটির ডাইরেক্টর ছিল আমির হোসেন বাবু ভাই, তিনিও আমাদের এবং মাঝে। এই গানটির মধ্যে প্রথম আমাদের স্লো মোশন ক্যামেরাটি ইউজ করা হয়েছিল তখন প্রথম বাংলাদেশে প্রথম এই আচ্ছা, সময়টায়। আসলে এগুলি সবই আমাদের কাছে স্মৃতি, কিন্তু সেই এত স্মৃতিগুলো ভালো ভালো আজও জীবন্ত। সেটাই আসলে এই সোনালী স্মৃতির থেকেই আমাদের সবারই শিক্ষা নেওয়া উচিত যে আসলে আমাদের এখানেও ভালো কিছু হতো, এখনো আমরা চেষ্টা করলে ভালো কিছু করতে পারি। সত্যিই তাই। আর সেই সোনালী সময়ের সিনেমাগুলোর শুটিংয়ের পেছনের গল্প শুনতে আমাদের খুবই ভালো লেগেছে আজকে, এবং চমৎকার কিছু অভিজ্ঞতা কিন্তু আপনি আজকে আমাদের সাথে শেয়ার করেছেন। আপনাকে আরও একবার ধন্যবাদ আমাদের আমন্ত্রণ গ্রহণ করবার জন্য। দর্শকদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। এই সোনালী স্মৃতি অনুষ্ঠানে আমি যেমন সোনালী স্মৃতিতে ফিরে গিয়েছিলাম, আপনারা যারা আজকে আমাদের চলচ্চিত্র থেকে দূরে সরে আছেন তাদেরকে বলবো আপনারাও আবার আমাদের সেই সোনালী স্মৃতি নিয়ে আমাদের বর্তমান চলচ্চিত্রে ফিরে আসুন, তাহলেই আমাদের এই চলচ্চিত্রে আরও অনেক অনেক ভালো কিছু সৃষ্টি হবে। শুধু আপনাদের অপেক্ষায় আমরা। খুব চমৎকার একটি কথা। বিদায় নিয়ে নিচ্ছি আজকে দর্শকদের কাছ থেকে। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে অন্য কোনো এক প্রিয় মুখের সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এনটিভির সাথে। ও সাক্ষী রেখে আকাশ বাতাস এ পূর্ণিমা রাতে